হাই ফ্রেন্ডস, মাই নেম ইজ শুভদীপ কয়াল। আমার বাড়ি ডায়মন্ড হারবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তো আমাদের আজকের বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনে আরেকটি ক্লাস হবে, সম্ভবত 6th ক্লাস। এরপরে আরো একটা ক্লাসের মাধ্যমে মেবি এটা শেষ হয়ে যাবে, মানে আজকের পরে আর একটা ক্লাস লাগলে হার্ট রিলেটেড তোমাদের সবকিছু শেষ হয়ে যাবে। তো সেই জন্যই যারা ফার্স্ট টাইম এই ক্লাসটা আজ করবে তারা প্রথম থেকে করবে। অলরেডি আমাদের 6 নম্বর 6টা ক্লাস হয়ে গেছে। তো তবে কি হবে, তুমি একটার পর একটা ইজিলি বুঝতে পারবে। যারা কন্টিনিউয়াসলি ক্লাস করছো তারা তো সকলে জানেন যে কিভাবে ক্লাস করানো হচ্ছে একের পর এক। তো প্রায় রেগুলারিটি মেনটেন করা হচ্ছে, সপ্তাহে যত বেশি করে ক্লাস তোমাদের করিয়ে দেওয়া যায়। এবারে দেখো, আজকে যে টপিকটা করব আমরা সেটা হবে হার্ট সাউন্ড। এটা সব থেকে কি বলবো, মানে খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, মেডিকেলে পুরো তুলে দেয়। তো হার্ট তো আমাদের হয়ে যাবে, তারপরে আমরা করব বডি ফ্লুইডের যে সার্কুলেশন পোর্শনটা, পুরো বডি ফ্লুইডটা করবো। সার্কুলেশন তো হয়ে যাবে, হার্ট রিলেটেড সব হয়ে যাবে। সেখানে ব্লাড থেকে আরম্ভ করে, লিম্ফ থেকে আরম্ভ করে, সেগুলো আমরা টোটালি কভার করবো। আর অলরেডি আমাদের কি কি হয়েছে যদি দেখা যায়, রেসপিরেটরি সিস্টেম শেষ, ডাইজেস্টিভ সিস্টেম শেষ, দুটো চ্যাপ্টারকে একসাথে তার ডিসঅর্ডার গুলো কমপ্লিট হয়েছে। এদিকে হার্ট পুরোপুরি প্রায় শেষের পথে, আজকে হয়ে গেলে আর একটা ক্লাস হয়ে গেলে হার্ট শেষ। এরপরেই আসবে আমাদের বডি ফ্লুইড সার্কুলেশনের বডি ফ্লুইড পোর্শনটা, পুরো ব্লাড কিভাবে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তারপরে ধরো ব্লাডের কম্পোজিশন কি আছে, ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, ব্লাড ক্লটিং কিভাবে হয়, সেই রিলেটেড আমাদের ক্লাস আসবে। তো এইভাবে কানেক্টেড থাকো, পুরো ফিজিওলজি থেকে আরম্ভ করে 11-এ যতটা পোর্শন আছে আমি 100% চাইবো যে আমাদের এই বছরের মধ্যে কমপ্লিট করতে। কেননা আমরা নতুন ইয়ারে যখন যাব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ওই সময়টায় আমি চেষ্টা করবো ক্লাস 12টা করাতে। তাহলে ওভারঅল কি হবে, আমাদের পরীক্ষার আগে 11 এবং 12-এর মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং লার্নিং 100% সাপোর্ট করবে যতটা করা যায়। যারা আমার ক্লাসগুলো করছো, এখানে সব কোশ্চেন তো আর পুরো ডিটেলে বোর্ডে লিখে দেওয়া সম্ভব নয়। আমি এখানে সেইগুলো লিখে দিই যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, আর যেগুলো ধরো একটু কম আসে সেগুলো ডায়াগ্রামের মাধ্যমে আমি বুঝিয়ে দিই। প্লাস যে ডায়াগ্রামটা বোঝালে সব থেকে সোজা হবে, সেটা ডায়াগ্রাম বুঝে নিলেই হয়ে যাবে। সেখানে ডিটেলে না লিখলেও বোর্ডে হবে, সেগুলো শুধু ডায়াগ্রাম দিয়ে করানো হয়। তো এর সাথে সাথে তোমরা এনসিআরটিটা মন দিয়ে পড়ো, আমার ক্লাসগুলো একটার পর একটা ক্লাস পড়ো, ফলো করো, এনসিআরটিটা লাইন বাই লাইন পড়ো। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে, আরো অনেক বই আছে, ট্রুম্যান বায়োলজি আছে, আমাদের আইসিএসসি বোর্ডের যে বইগুলো আছে, সাঁতরার বই আছে, এরকম প্রচুর বুকস আমাদের পাওয়া যাচ্ছে মার্কেটে মেডিকেল লেভেলে। যে কোনো একটা রেফারেন্স বই তুমি তুলে নাও, ঠিক আছে। সেই রেফারেন্স বইগুলো আমাদের ওরিয়েন্টাল পাবলিকেশনের বই আছে। তো সেই বইগুলো একটা রেফারেন্স বই তোমরা কাছে রাখো, যাতে কি হবে, যে ক্লাসগুলো করছো সেটা ক্লিয়ার আইডিয়ার জন্য এই বইগুলো লাগবে। শুধু এনসিআরটি করলে হবে না, এনসিআরটিটা সব থেকে ইম্পর্টেন্ট। তার লাইন বাই লাইন বুঝতে গেলে আমাদের কিন্তু ডিটেলে পড়তে হবে, তবেই তুমি কনফিডেন্ট পাবে না যে পরীক্ষার হলে গিয়ে যে যাই কোশ্চেন আসুক। আমি বায়োলজিতে 300+ আমার আসবেই এবং আসবেই। আমাদের চ্যানেল 100% সাপোর্ট করবে তোমাকে 300+ ক্রস করার জন্য। ফিজিক্স, কেমিস্ট্রি তোমরা যেসব স্যারের কাছে করছো সেখান থেকে কমপ্লিট করলে আমার মনে হয় মোটামুটি ভালো রেজাল্ট একটা আশা করা যায় মেডিকেল। চলো আজকে শুরু করা যাক। তো আজকে আমরা ফার্স্ট স্টার্ট করছি হার্ট সাউন্ড দিয়ে। তো ফার্স্ট হার্ট সাউন্ড, ঠিক আছে, ফার্স্ট হার্ট সাউন্ড কে সেটা হচ্ছে লাভ। টোটাল আমরা 4টে হার্ট সাউন্ড করবো, 1 2 3 4। লাভ, ডাব, আরো দুটো সাউন্ড আছে যে দুটো খুব আস্তে হয় বলে ওটা ঠিকভাবে শোনা যায় না। আর 4th নাম্বার সাউন্ডটা সকলের ক্ষেত্রে শোনা যায় না। তো 4টে হার্ট সাউন্ড আছে, এইটাকে ক্লিয়ার করো। ছোট থেকে আমরা পড়েছি লাভ ডাব, লাভ ডাব। তো লাভ ডাব ছাড়াও আরো দুটো সাউন্ড আছে, সেটা আমরা আজকে দেখবো। তো লাভ ডাবের মধ্যে যে লাভ, তাকে বলা হয় ফার্স্ট হার্ট সাউন্ড। যদি এক্সামে জিজ্ঞেস করে ফার্স্ট হার্ট সাউন্ড কোনটা, তোমাকে বলতে হবে লাভ। তাহলে কি বলছে, লং এন্ড প্রলং লাইক ওয়ার্ড লাভ। তাহলে ফার্স্ট যে হার্ট সাউন্ডটা তার নাম হয়ে যাচ্ছে কি, লাভ। এবার হচ্ছে কস, কেন হচ্ছে কসেস, এই সাউন্ডটা হওয়ার কারণটা কি। এবারে বলছে ইট অকার্স এট দ্য বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল। তাহলে ভেন্ট্রিকেল যখন সিস্টোলে যায়, ভেন্ট্রিকেলটা যখন সিস্টোলে যায় তখন কিন্তু এই লাভ সাউন্ডটা শুনতে পাওয়া যায়। তাহলে বোঝা গেল ভেন্ট্রিকুলার সিস্টোল, তাহলে ইট অকার্স এট দ্য বিগিনিং অফ ভেন্ট্রিকুলার সিস্টোল। তো দেখো কসেস কি বলছে,
কসেসটা যদি দেখো সাডেন ক্লোজার অফ এবি ভালভস, তাহলে এবি ভালভ কোথায় আছে? এটা আর্ট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, তোমরা সকলেই জানো। এবি ভালভ মানে বোঝাচ্ছে বাইকাসপিড এন্ড ট্রাইকাসপিড। কাকে বোঝাচ্ছে? বাইকাসপিড এন্ড ট্রাইকাসপিড। তাহলে এবি ভালভ যখন বন্ধ হয়ে যায়, দেখো ভালভ কখনো ওপেন হলে কোন রকমের তুমি সাউন্ড পাবে না। নরমালি ভালভ যখন বন্ধ হবে, মানে দরজা যখন বন্ধ করা হবে, তখন তো আওয়াজটা আসে। তাহলে বলছে ক্লোজার অফ এবি ভালভস, বাইকাসপিড এন্ড ট্রাইকাসপিড। বলছে কন্ট্রাকশন অফ দ্য থিক ভেন্ট্রিকুলার মাসেলস। তাহলে ভেন্ট্রিকুলার মাসেলসটা কি হবে? কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশন অফ দ্য থিক ভেন্ট্রিকুলার মাসেলস। তাহলে কি হলো? এটা ফার্স্ট সাউন্ড, যেটা ক্লোজার অফ দ্য এবি ভালভ, বাইকাসপিড এন্ড ট্রাইকাসপিড। এটা যখন ক্লোজ হয় তখন লাস্ট সাউন্ডটা আমরা পাই। ঠিক আছে, এবারে বলছে তখন কি হয়? আমাদের কন্ট্রাকশন হয়। এই যে বলছে কন্ট্রাকশন অফ দ্য থিক ভেন্ট্রিকুলার মাসেলস। সিগনিফিকেন্স কি আছে এই যে সাউন্ডটা থেকে? কি বুঝতে পারবো আমরা? বলছে ইট ইন্ডিকেট দ্য বিগিনিং অফ দ্য ক্লিনিক্যাল সিস্টল অফ দ্য হার্ট। এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে হার্ট ইন্ডিকেট দ্য বিগিনিং অফ দ্য ক্লিনিক্যাল সিস্টল অফ দ্য হার্ট। এটাও যেমন ইম্পর্টেন্ট, এটাও যে আমাদের এটা কিন্তু ফার্স্ট সাউন্ড। তাহলে লাভটা কি আমাদের? ফার্স্ট সাউন্ড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বলছে ক্লিয়ার ফার্স্ট সাউন্ড ইন্ডিকেট দ্যাট দ্য এবি ভালভ আর কমপ্লিটলি ক্লোজড। তাহলে এইটাও ইম্পর্টেন্ট। বলছে আমাদের এ ফার্স্ট সাউন্ড কি ইন্ডিকেট করছে? কমপ্লিটলি ক্লোজড। কার? তাহলে এবি যে ভালভ আছে, এবি ভালভ আর কমপ্লিটলি ক্লোজড। তাহলে অ্যাকচুয়ালি যে ফার্স্ট সাউন্ডটা পেয়ে গেলাম ভেন্ট্রিকুলার, যখন আমাদের সিস্টলে গেল, তাহলে এই সময় কি হয়? ভেন্ট্রিকেল সিস্টলে কি হয়? ব্লাড তাহলে কি হবে? ভেন্ট্রিকেল থেকে লাংস আর বডিতে ট্রান্সফার করবে। তাহলে ভালো করে বোঝো, এই যে যখন ফার্স্ট সাউন্ড হবে তখন একটা ব্যাপার আছে। তাহলে যখন আমাদের ভেন্ট্রিকেল কন্ট্রাকশনে গেল, তাহলে তখন কি হয়? কন্ট্রাকশনের সময় যে আমাদের এবি ভালভটা বন্ধ হয়ে গেল। তাহলে এবি ভালভ যখন বন্ধ হয়ে গেল, তাহলে ব্লাড কখনোই অরিকেলে ব্যাক করতে পারবে না। ভেন্ট্রিকেল থেকে ব্লাড কখনোই অরিকেলে ব্যাক করতে পারবে না। তাহলে সেটা কার সাহায্যে যাবে? সেটা যাবে আমাদের অ্যাওর্টা থেকে, অথবা পালমোনারি যে আর্টারি আছে সেইখানে যে ভালভগুলো আছে সেটা ওপেন হবে। কি ওপেন হবে? সেমিলুনার ভালভ। তাহলে সেমিলুনার ভালভগুলো ওপেন হবে আর বাইকাসপিড ট্রাইকাসপিড ক্লোজ হবে, তখনই তুমি পাবে ফার্স্ট হার্ট সাউন্ড। এটা লেখা নেই, তাও তুমি এখানটায় আমাদের লিখে রাখবে যে সেমিলুনার ভালভ ওপেন। সেমিলুনার ভালভগুলো কি হয়? ওপেন হয়। কেন ওপেন হয়? এই কারণে ওপেন হয় যাতে আমাদের ব্লাডটা লাংসে যেতে পারে আর বডিতে যেতে পারে। সেটাই তো বলছি না, আমাদের ক্লোজার অফ এবি ভালভ আর আমাদের it occurs at the beginning of the ventricular systole. ভেন্ট্রিকেল সিস্টল মানে 0.3 সেকেন্ড, তাই তো? 0.3 সেকেন্ড যে সময় লাগে ভেন্ট্রিকেল সিস্টল হতে, এইটা 0.3 সেকেন্ড। এই সময় ব্লাড যখন বডি আর লাংসে যাবে তখন কি ওপেন থাকবে? সেমিলুনার ভালভগুলো, অ্যাওর্টিক, পালমোনারি। আর কে ক্লোজ থাকবে? আমাদের বাইকাসপিড ট্রাইকাসপিড। যে সাউন্ড শুনতে পাওয়া যাবে তার নাম কি? লাভ। এটা কত নম্বর সাউন্ড? ফার্স্ট হার্ট সাউন্ড। সিগনিফিকেন্স কি? ইন্ডিকেট দ্য বিগিনিং অফ দ্য ক্লিনিক্যাল সিস্টল অফ দ্য হার্ট। ব্যাস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাউন্ড হলো, এটা দেখে নাও। সেকেন্ড সাউন্ডে আসবো। তো এটা দেখো, তাহলে এটা সেকেন্ড সাউন্ড, এটা শর্ট এন্ড শার্প। তো এর নাম কি হবে? ডাব। সেটা লাভ ছিল, এটা ডাব হয়ে গেল। তাহলে বলছে কি? বলছে সেকেন্ড সাউন্ড, তাই তো? ফার্স্ট সাউন্ড হয়ে গেছে, এটা সেকেন্ড সাউন্ড। কসেস কি বলছি? ইট অকার্স ডিউরিং দা ক্লোজার অফ সেমিলুনার ভালভ। তাহলে যখন সেমিলুনার ভালভ ক্লোজ করছে, তাই তো? ইট অকার্স ডিউরিং দা ক্লোজার অফ সেমিলুনার ভালভ। তাহলে এটা কখন সেমিলুনার ভালভ ক্লোজ হবে? সেমিলুনার ভালভ ক্লোজ হবে যখন আমাদের অরিকেল কন্ট্রাকশনে যাবে।
অরিকেল যখন অরিকিউলার সিস্টল, অরিকেল যখন কন্ট্রাকশনে যাবে তখন আমাদের ওপেন হচ্ছে কে বাইকাসপিড ট্রাইকাসপিড, তাহলে অরিকিউলার সিস্টল। তাহলে এখানটায় এবি ভালভ ওপেন, এবি ভালভ তাহলে ওপেন থাকছে, অরিকুলার সিস্টল হচ্ছে এবি ভালভ ওপেন থাকছে, কিন্তু বন্ধ হচ্ছে কে, বন্ধ হচ্ছে আমাদের সেমিলুনার ভালভ। কেন? অরিকেল কন্ট্রাকশন করলে ব্লাডটাকে ভেন্ট্রিকেলে ঠেলে দিচ্ছে, ভেন্ট্রিকেলে থাকা ব্লাড তো বেরিয়ে যেতে পারে, তাই না? ভেন্ট্রিকেল কন্ট্রাকশনের আগেই তার ব্লাড তো আমাদের সেমিলুনার ভালভ গুলো দিয়ে বেরিয়ে যেতে পারে, সেই কারণে সেমিলুনার ভালভ কিন্তু আমাদের কি হয় এখানে ক্লোজ থাকে, তাই তো? কি লেখা আছে? A prominent second sound is indicate the semilunar valves are closed. Semilunar valve কিন্তু এখানে ক্লোজ থাকে, কিন্তু সেমিলুনার ভালভ ক্লোজ থাকার কারণ কি? যখন অরিকেল কন্ট্রাকশনে আসছে ব্লাড গুলো অরিকেল থেকে ভেন্ট্রিকেলে এলো, অরিকেল থেকে ভেন্ট্রিকেলে এলো, ভেন্ট্রিকেলে এলো, ওই ব্লাড তো প্রেসারে সেমিলুনার ভালভ দিয়ে বেরিয়ে চলে যেতে পারে, তাই সেমিলুনার ভালভ গুলো বন্ধ থাকে। তাহলে বন্ধ যে হলো, সেমিলুনার ভালভের যে বন্ধ হওয়ার যে সাউন্ড সেটাকে বলা হচ্ছে সেকেন্ড সাউন্ড, যাকে বলা হচ্ছে ডাব। তখন ওপেন কে থাকে? অবশ্যই ওপেন থাকবে আমাদের এবি ভালভ গুলো ওপেন থাকবে, কারণ এবি ভালভ ক্লোজ হয়ে গেল ফার্স্ট সাউন্ড, তাহলে এবি ভালভ বন্ধ হয়ে গেলে সেকেন্ড, আমাদের এবি ভালভ যখন ক্লোজ ছিল ফার্স্ট সাউন্ড, এবার এবি ভালভ ওপেন হলো, তখন সেমিলুনার ভালভ গুলো ওপেন ছিল, যাতে হচ্ছে আমাদের ভেন্ট্রিকেল কন্ট্রাকশনের পরে ব্লাড গুলো বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতে পারে। এখানে কিন্তু সেমিলুনার ভালভ আর ক্লোজ। তাহলে এই জায়গাটা দেখে নেবে, ঠিক উল্টোটা, লাভের ঠিক উল্টোটা ডাব, তাই তো? লাভে যে ঘটনাটা ঘটে ডাবের ঠিক তার উল্টোটা হয়। তাহলে আবার বলছি, সেকেন্ড সাউন্ড হচ্ছে শার্প, এটা হচ্ছে ডাব। ইট অকার্স ডিউরিং দ্য ক্লোজার অফ দ্য সেমিলুনার ভালভ। তাহলে সেমিলুনার ভালভ যখন ক্লোজ করে যায়, তাহলে সেমিলুনার ভালভ যখন ক্লোজ হয় তখন এই সাউন্ডটাকে আমরা শুনতে পাই। ইট অকার্স ডিউরিং ক্লোজার অফ সেমিলুনার ভালভ। এ prominent second sound indicate that semilunar valve are closed. Its loudness is directly proportional to the blood pressure. তাহলে এর হচ্ছে লাউডনেস আমাদের ব্লাড প্রেসারের সাথে একটা কানেক্টেড আছে। তো এই হলো আমাদের সেকেন্ড সাউন্ড। আর আমাদের দুটো বাকি আছে, থার্ড সাউন্ড এন্ড ফোর্থ সাউন্ড, সে দুটো দেখে নেবো। এটা দেখো, এবারে দেখে নাও, ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড হয়ে গেছে, থার্ড। এইটাই তোমাদের অজানা থাকে, ছোটবেলা থেকে ফার্স্ট আর সেকেন্ড পড়ে আসো। তো 3 নাম্বার যেটা থাকে থার্ড সাউন্ড, সেটা অনেকের অজানা। বলছে লো পিচ সফট সাউন্ড, এটা কিন্তু লো পিচ, যেটা যে তুমি খুব সুন্দরভাবে শুনতে পাবে সেটা কিন্তু না। লো পিচ সফট সাউন্ড, ইট অকার্স আফটার দ্য সেকেন্ড সাউন্ড। এটা কিন্তু মনে হয় কখন পাওয়া যায় শুনতে? ইট অকার্স আফটার দ্য সেকেন্ড সাউন্ড at the opening of AV valve। তাহলে sound at the opening of AV valve during the movement of the blood from arteria to ventricle। তাহলে যখন আর্টেরিয়া থেকে ভেন্ট্রিকেলে ব্লাডটা ঢুকছে, মানে অরিকেল থেকে ভেন্ট্রিকেলে যখন ব্লাডটা ঢুকছে তখন এই সাউন্ডটা পাওয়া যায়। এবি ভালভ কি হলো? ওপেন হয়ে গেল। এবি ভালভ ওপেন মানে কি? সেমিলুনার ভালভ ক্লোজড। সেমিলুনার ভালভ ক্লোজ মানে সেটা সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড শোনার ঠিক সাথে সাথেই, খোলার সাথে সাথে, মানে হচ্ছে আমাদের যখন এবি ভালভটা ওপেন হয়ে গেল, ব্লাডটা তো উপর থেকে নিচের দিকে নামছে, সেই নামার সময় যে সাউন্ডটা আমরা শুনতে পাই, ব্লাডের যে ফ্লোর যে সাউন্ড, একটা সাউন্ড, সেটাকে কি বলা হচ্ছে? থার্ড সাউন্ড। তাই ডিউরিং দ্য মুভমেন্ট অফ ব্লাড ফ্রম আর্টেরিয়া টু দ্য ভেন্ট্রিকেল। এটা হয়ে গেলে আমি একবার নয় ফাইনালি একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এই যে কসেস কি হচ্ছে আর কি, এটার কারণটা কি? ডিউ টু দ্য র্যাপিড রাশ অফ দ্য ব্লাড ফ্রম আর্টেরিয়া টু ভেন্ট্রিকেল। তাহলে এই সাউন্ডটা শোনা মানেই র্যাপিড ব্লাড কিন্তু ভেন্ট্রিকেলে আসছে। সিগনিফিকেন্স কি বলছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্সটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। ইট ইন্ডিকেট দ্য বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার ফিলিং। তাহলে ইট বিগিনিং দ্য ভেন্ট্রিকুলার ফিলিং। তাহলে যখন আমাদের ভেন্ট্রিকেল বিগিনিং মানে ভেন্ট্রিকেলটা ফিলিং স্টার্ট হচ্ছে, তখন এই সাউন্ডটা শোনা যায়। তাহলে ইট ইন্ডিকেটস দ্য বিগিনিং অফ ভেন্ট্রিকুলার ফিলিং। আর অ্যাবনর্মাল সিচুয়েশন সিগনিফাই দ্য হার্ট ফেলিওর। যদি ঠিকঠাক ভাবে ফিল না হয় হার্টটা, তার মানে কি হবে? তোমার হার্ট ফেলিওরটাকে ইন্ডিকেট করছে। খুব সোজা ভাবে মনে রাখতে গেলে, সেকেন্ড হার্ট সাউন্ডের পরে থার্ড হার্ট সাউন্ড আসে, এটা কিন্তু অত ক্লিয়ারলি শোনা যায় না। যারা এক্সপার্ট ডাক্তারবাবু তারা বলতে পারবেন। আর কি বলছে? এই যে সেকেন্ড হার্ট সাউন্ডটা যেটা আছে,
তার ঠিক পরে যেহেতু থার্ড সাউন্ডটা আসছে, তার মানে কি এবি ভালভ ওপেন হচ্ছে সেকেন্ড হার্টে। তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডে যখন এবি ভালভ ওপেন হচ্ছে, তখন ব্লাডটা অরিকেল থেকে ভেন্ট্রিকেলে যে ফ্লোতে আসছে, মানে ফিলিং স্টার্ট হচ্ছে, তখন কিন্তু সেই মুহূর্তে আমরা এই সাউন্ডটাকে পাবো। তো এটা কি, এটা আমাদের থার্ড হার্ট সাউন্ড। তোমরা দেখে নাও। এবার ফোর্থটা দেখবো। এবার দেখে নাও ফোর্থ হার্ট সাউন্ড। এটাও অলসো কল্ড দ্য আর্ট্রিয়াল সাউন্ড, শার্প এন্ড ভেরি শর্ট। তো এটা অলসো কল আর্ট্রিয়াল সাউন্ড, শার্প এন্ড ভেরি শর্ট। It occurs at the last rapid filling phase, just before the first sound. The first sound এর আগেই, ওটা সেকেন্ড সাউন্ডের পরে, এটা ফার্স্ট সাউন্ডের আগে দেখ শুনতে পাওয়া যায়। সিগনিফিকেন্স কি বলছি, ইন্ডিকেট দ্য এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার ফিলিং। এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। থার্ড সাউন্ড কি করেছিল, ইন্ডিকেট দ্য স্টার্টিং অফ ভেন্ট্রিকুলার ফিলিং, এটা হচ্ছে এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার ফিলিং। এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার ফিলিং, এটা স্টার্টিং অফ দ্য ভেন্ট্রিকুলার ফিলিং। তাহলে এটা সিগনিফিকেন্স। তাহলে ইট ইন্ডিকেট দ্য এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার ফিলিং। তাহলে এটা ফোর্থ সাউন্ড, এটা হচ্ছে আমাদের সিগনিফিকেন্স। তো স্টেথোস্কোপের সাহায্যে তো আমরা সাউন্ড গুলো পাই। তোমরা মনে রাখবে ইনস্ট্রুমেন্টের নাম স্টেথোস্কোপ। আর চারখানা সাউন্ডের মধ্যে থার্ড এন্ড ফোর্থ এটা ক্লিয়ারলি শুনতে পাওয়া যায় না। কারোর যদি হার্টে অ্যাবনর্মাল থাকে, অ্যাবনর্মালিটিস থাকে, কোনো প্রবলেম আছে, তখন তাদের ক্ষেত্রে থার্ড আর ফোর্থ সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে। এটা ক্লিয়ার শোনা মানে খারাপ। থার্ড এন্ড ফোর্থ সাউন্ডটা নর্মালি শুনতে পাওয়া যায় না, খুব কষ্ট করেই শুনতে হয়। এটা ডাক্তারবাবু যারা এক্সপার্ট আছে, তারা বিভিন্ন মেশিনের সাহায্যে এটাকে ডিনোট করতে, মানে ডিটেক্ট করতে পারে। নর্মালি শোনা যায় না। নর্মালি লাভ আর ডাবটা শুনতে পাওয়া যায়, ঠিক আছে। তো এটা ওভারঅল যদি চারটে সাউন্ডকে একসাথে এ করা যায়, দেখো, তারপরে একটা চার্টও আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি হচ্ছে। দেখো এই যে সাউন্ড গুলো আছে, ওভারঅল যদি দেখা যায়, তাহলে লাভ ফার্স্ট সাউন্ড, আচ্ছা সেকেন্ড সাউন্ড থেকে শুরু করো, সুবিধা হবে। সেকেন্ড সাউন্ড, ফার্স্ট সাউন্ড, ঠিক আছে। তাহলে সেকেন্ড সাউন্ড আর ফার্স্ট সাউন্ড, তাই তো। সেকেন্ড সাউন্ড কখন হবে, যখন এবি ভালভ ওপেন থাকে। এবি ভালভ ওপেন, আর ফার্স্ট সাউন্ডে তো এবি ভালভ তো ওপেন হলো। তাহলে এবি ভালভ যে ওপেন হয়েছে, তার মানে যখন সেকেন্ড সাউন্ড হচ্ছে, সেকেন্ড সাউন্ড এবি ভালভ ওপেন, সেমিলুনার ভালভ গুলো ক্লোজ। আচ্ছা, ফার্স্ট সাউন্ডে কি হয়েছিল, এখানটাতে এবি ভালভ গুলো ক্লোজড হয় আর সেমিলুনার ভালভ গুলো ওপেন হয়। সেমিলুনার ভালভ ওপেন। আর কি জানা ছিল আমাদের, ফার্স্ট সাউন্ড যখন লাভ হয়, লাভ হওয়া মানে আমাদের এবি ভালভ ক্লোজড। তো সেটাও জানতে হবে আমাদের, এবি ভালভ কি হয়, ক্লোজড। এখানে এবি ভালভ ক্লোজড, আর এখানে এবি ভালভ ওপেন। এই এখানে তো এবি ভালভ ওপেন আছে, তার মানে আমাদের সেমিলুনার ভালভ ক্লোজড। তাহলে এই যে দুটো সাউন্ড, তাহলে সাউন্ডের এই যে মাঝখানে এই এরিয়াটা, এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিলিং। ভেন্ট্রিকুলার ফিলিং, দুটো সাউন্ডের মাঝখানে যে গ্যাপ, সেকেন্ড সাউন্ড এন্ড থার্ড সাউন্ড, তাহলে এর মাঝখানে যে গ্যাপ, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি হলো, ভেন্ট্রিকুলার ফিলিং। তাহলে সেমিলুনার ভালভ যখন ক্লোজড হচ্ছে, তাহলে ব্লাড তখন অরিকেল থেকে ভেন্ট্রিকেলে আসছে, অরিকেল কন্ট্রাকশন করছে। অরিকেল কন্ট্রাকশন করলেই তো ব্লাডটা কি হবে,
মানে আমাদের সেকেন্ড সাউন্ড মানে অরিকেল থেকে ব্লাড আসবে ভেন্ট্রিকেলে, ভেন্ট্রিকেল ভরে গেলে ভেন্ট্রিকেল কন্ট্রাকশনে যখন যাবে তখন হচ্ছে ওদিকে আমাদের এবি ভালভ গুলো ক্লোজ হয়ে যাবে। এই তো গল্প। তাহলে সেকেন্ড সাউন্ড আর ফার্স্ট সাউন্ডের মাঝখানে যে গ্যাপ তাকে বলা হয় ভেন্ট্রিকুলার ফিলিং। এই ভেন্ট্রিকুলার ফিলিং এর ঠিক স্টার্টিং এ কে থাকে, ভেন্ট্রিকুলার ফিলিং এর স্টার্টিং ধরো এই রিজিয়নে কে থাকে, এটা স্টার্টিং, তাহলে এখানে থাকবে আমাদের থার্ড সাউন্ড। আর শেষের দিকে কে থাকবে, ফোর্থ সাউন্ড। তা বুঝতে পারলে থার্ড সাউন্ড আর ফোর্থ সাউন্ড তাহলে কিভাবে আসে। তাহলে এই যে আমাদের থার্ড সাউন্ড, এটা এটা কি বলছে, এটা হচ্ছে আমাদের স্টার্টিং অফ ভেন্ট্রিকুলার ফিলিং। আচ্ছা, ফোর্থ সাউন্ড কি বলছে, এটা হচ্ছে আমাদের লাস্ট ভেন্ট্রিকুলার ফিলিং এর শেষ হয়, লাস্ট এন্ডিং, এন্ডিং সাউন্ডে মানে ঠিক লাস্ট পজিশনে চলে, স্টার্টিং হয়ে গেছে, এটা হচ্ছে এই পর্যন্ত দেখে নাও। তাহলে বুঝতে পারছো, তাহলে সেকেন্ড সাউন্ড, তারপরে হচ্ছে আমাদের থার্ড, ফোর্থ, ফার্স্ট। তাহলে ফার্স্ট সাউন্ডের ঠিক আগে দেখতে পাওয়া যাবে ফোর্থ সাউন্ড, আর সেকেন্ড সাউন্ডের ঠিক পরে দেখতে পাওয়া যায় থার্ড সাউন্ড। একটা স্টার্টিং অফ ভেন্ট্রিকুলার ফিলিং, একটা এন্ডিং অফ ভেন্ট্রিকুলার ফিলিং, বোঝা গেল। টোটাল আমাদের চারটে হার্ট সাউন্ড শোনা যায়। তাহলে যেটা সেকেন্ড তার নাম হচ্ছে ডাব, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে লাভ। আর এটা হচ্ছে আমাদের ডাব। ব্যাস, এই তো চারটে সাউন্ড, তোমরা এটা দেখে নাও। এটা দেখো ফাইনালি লাস্ট ডায়াগ্রাম দিয়ে হার্ট সাউন্ড আর পুরো আগের দিন যে আমাদের কমন জয়েন্ট ডায়াস্টোল, তাই তো আমাদের অরিকেলের সিস্টোল ডায়াস্টোল ওভারঅল যা করেছিলাম সেটা ওভারঅল একটা সার্কেলের আকারে আমরা করে নিই। তাহলে পুরোপুরি ক্লিয়ারেন্সটা থাকলো কোথায় কি পাওয়া যাচ্ছে। দেখো এই যে জায়গাটা, এই যে পুরোটা দেখো, এই এখান থেকে 0.1 সেকেন্ড, এই যে 0.1 সেকেন্ড, এটা কিন্তু আমাদের আর্ট্রিয়াল সিস্টোল। এটা কি আর্ট্রিয়াল সিস্টোল, 0.1 সেকেন্ডে কি এটা আর্ট্রিয়াল সিস্টোল। তা আর্ট্রিয়া যদি সিস্টোলে থাকে তাহলে ব্লাড কোথায় ঢুকছে, ব্লাড ঢুকছে ভেন্ট্রিকেলে, তাহলে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিলিং। এই যে এটা কিন্তু অ্যাক্টিভ। তাহলে এই যে 0.1 সেকেন্ড আর্ট্রিয়া সিস্টোলে আছে, এই যে 0.1 সেকেন্ড আর্ট্রিয়া সিস্টোলে আছে, এই সময় কিন্তু টোটাল কত এমএল ব্লাড ভেন্ট্রিকেলে আসে, 25 ml বলা হয়েছিল, ভেন্ট্রিকেলে কত আছে 25 ml। তাহলে এটা হলো আমাদের আর্ট্রিয়াল সিস্টোলের সময় আসে। তাই ঠিক তার আগে তাহলে জয়েন্ট ডায়াস্টোলে কতক্ষণ থাকে, 0.4 সেকেন্ড। তাহলে এইখানে কিন্তু এবি ভালভটা ওপেন, তো অবশ্যই এখানে এবি ভালভটা ওপেন হচ্ছে, কিন্তু সেটা পুরোপুরি ওপেন না, ইনকমপ্লিট ওপেনিং অফ এবি ভালভ। তাহলে এই যে জায়গাটায় ফিলিং হচ্ছে 0.4 সেকেন্ড, এখানে তো আসছে ফিলিং অফ আর্ট্রিয়া, এটা নিয়ে অসুবিধা নেই, এটা তো আসে, কিন্তু এটা হচ্ছে প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং। কেন বলা হচ্ছে প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং, এটাকে অ্যাক্টিভ বলা হচ্ছে কেন, এখানে অরিকেল কন্ট্রাকশনে গেছে, চেপে ব্লাডটাকে পাঠানো হয়েছে, এটা কিন্তু ধীরে ধীরে প্যাসিভলি ঢুকছে। এই জায়গাটা এবি ভালভ ওপেন থাকে, ইনকমপ্লিট ওপেনিং, পুরোপুরি ওপেনিং না, তাহলে এখানে ইনকমপ্লিট ওপেনিং অফ এবি ভালভ। কার, এবি ভালভ ইনকমপ্লিট ওপেনিং, সেই জন্য এটা প্যাসিভলি ঢুকেছে। আর এইখানটায় দেখো, এখানে এবি ভালভটা কিন্তু পুরোপুরি কমপ্লিট ওপেনিং অফ এবি ভালভ।
বোঝা গেল? এটা কিন্তু কমপ্লিট ওপেনিং অফ এবি ভালভ। তাহলে এই মধ্য বাধা এই যে টোটাল 0.1 আর 0.4, 0.1 and 0.4, এটা লিখে দিই 45 ml। এই যে টোটাল করে এই যে ব্লাডটা ঢুকলো 45 আর 25, তাই এটাই তো 70 ml। এটাই তো ভেন্ট্রিকুলার সিস্টোল যখন হবে, এখানে তো কি হবে, এটা টোটাল 70 ml। সিস্টোল করে বডিতে পাঠিয়ে দেবে। কোথায় পাঠাবে? ভেন্ট্রিকেল টু অর্গান, লাংস হতে পারে, আদার্স অর্গান হতে পারে, হার্ট। তাহলে ভেন্ট্রিকেল থেকে কোথায় যাবে? অর্গানে যাবে। 70 ml ব্লাড, তাই তো? তাহলে বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমাদের এই টোটাল এই যে এরিয়াটা, এখানটায় তাহলে ফিলিং হচ্ছে কার? ভেন্ট্রিকেলের। এই ভেন্ট্রিকেলের ফিলিং যখন স্টার্ট হচ্ছে, তাহলে দেখো এই যে ভেন্ট্রিকুলার ফিলিং স্টার্ট হচ্ছে, তখন হচ্ছে যে ডাব, তাহলে এটা সেকেন্ড সাউন্ড। তাহলে লাভ হচ্ছে আমাদের ফার্স্ট সাউন্ড, এটা ফার্স্ট। তাহলে এটা হচ্ছে ডাব, হচ্ছে আমাদের সেকেন্ড সাউন্ড। এখানে কি ক্লোজিং অফ সেমিলুনার ভালভ। কেন ক্লোজিং অফ সেমিলুনার ভালভ? ক্লোজিং অফ সেমিলুনার ভালভ, তাই তো? এই জায়গাটা আমরা সেমিলুনার ভালভ হচ্ছে ক্লোজ হয়ে আছে। সেমিলুনার ভালভ কেন ক্লোজ হয়ে আছে? এই কারণে ক্লোজ হয়ে আছে, ব্লাড যাতে না চলে যায়। তো বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল লাভ এন্ড ডাব হয়ে গেল, লাভ এন্ড ডাবের গল্প হয়ে গেল। তাহলে এবারে বলছে তাহলে ভেন্ট্রিকুল যখন কন্ট্রাকশনে লাভ, তাই তো? ভেন্ট্রিকেল যখন কন্ট্রাকশনে যায় তখন এবি ভালভ হয়ে যায়। এবার যখন ক্লোজিং অফ সেমিলুনার ভালভ, তার মানে ওপেনিং অফ কি হবে? ওপেনিং অফ, বলো, এবি ভালভ। তাহলে হচ্ছে আমাদের ক্লোজিং অফ সেমিলুনার ভালভ মানে ওপেনিং অফ এবি ভালভ। এই যে ওপেনিং, এই পুরো জায়গাটা ওপেনিং থাকে। এটা ইনকমপ্লিট ভাবে ওপেন হচ্ছে, এখানটা কমপ্লিট ভাবে ওপেন হচ্ছে। বুঝতে পারলে? তাহলে যখনই ব্লাড ভেন্ট্রিকেলে আসতে শুরু করলো, সে অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, তখন ক্লোজ হয়ে গেল কে? সেমিলুনার ভালভ। কেন ক্লোজ হয়ে গেল? যাতে ওটা ব্লাডটা বডিতে ট্রান্সফার না হয়ে যায়। তাহলে সেই কারণে বলা হয় লাভ আর ডাব দুটোর মাঝখানে কিন্তু গ্যাপ 0.3 সেকেন্ড। সেকেন্ড সাউন্ড, লাভ ফার্স্ট সাউন্ড আর ডাব হচ্ছে সেকেন্ড সাউন্ড। তাহলে ফার্স্ট সাউন্ড আর সেকেন্ড সাউন্ডের মাঝখানে যে টোটাল টাইম, মানে ফার্স্ট সাউন্ড শুনতে পেলাম লাভ, সেকেন্ড সাউন্ড শুনতে পাবো 0.3 সেকেন্ডে, আবার 0.5 সেকেন্ড পরে আমরা আবার শুনতে পাবো লাভ। তাহলে ডাব আর লাভের মাঝখানে গ্যাপ কত? 0.5। এই যে ডাব এর লাভের মাঝখানে গ্যাপ 0.5 সেকেন্ড, আর লাভ আর ডাবের মাঝখানে গ্যাপ 0.3 সেকেন্ড। দেখে নেবে স্টেটমেন্ট কি চাইছে। তো এইটা বেশি ইম্পর্টেন্ট, এই চারটা এটা মনে রাখবে। তাহলে কি হলো? ভেন্ট্রিকেলের তাহলে আবার থার্ড আর ফোর্থ সাউন্ড পেয়ে যাবো এইটুকুর মধ্যে। থার্ড এন্ড ফোর্থ সাউন্ড এইটুকুর মধ্যে পাবো। বলছে আমাদের ভেন্ট্রিকেল যখন ফিলিং হচ্ছে স্টার্ট, ভেন্ট্রিকেল ফিলিং এর প্রথম দিকে পায় থার্ড সাউন্ড, আর ভেন্ট্রিকেল ফিলিং এর শেষ পর্যায়ে এসে পায় ফোর্থ সাউন্ড। তারপরেই তো চলে আসে ফার্স্ট সাউন্ড। ওই জন্য এই যে মাঝখানে এতটা গ্যাপ আছে 0.5 সেকেন্ডের, এই গ্যাপের মাঝখানে আমরা থার্ড এন্ড ফোর্থ সাউন্ড গুলোকে আমরা পাবো। আর ফার্স্ট সাউন্ড পাবো ঠিক তার আগে পাবো ফোর্থ, আর সেকেন্ড সাউন্ডের ঠিক পরেই আমরা পেয়ে যাই সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার সাউন্ড, থার্ড সাউন্ড। তো এটা হচ্ছে একটা মানে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। এটা দেখে নাও। এবার একটা ছোট্ট টপিক দেখে নাও, সেটা হচ্ছে ব্লাড প্রেসার, তাই তো? বলছি ইট ইজ প্রেসার expressed by the blood on the wall of the বলছি exerted by the blood on the wall of blood vessels। ব্লাড ভেসেলস এর উপরে যে প্রেসার ক্রিয়েট করা হয় ব্লাড যাওয়ার সময়, সেটাই তার প্রেসার। বলছি ইট ইজ নর্মাল ভ্যালু কত? 120। সিস্টোলিক ভ্যালু, যেটা হার্ট যখন ব্লাড পাম্প করে, সে যখন কি হয়েছে আমাদের আর্টারি দিয়ে মুভ করছে, তখন যে প্রেসার, তখন সেটা হচ্ছে 120 mmHg, সেটা হচ্ছে সিস্টোলিক প্রেসার। আর যখন হার্ট ডায়াস্টোলে থাকে, তখন ভেন দিয়ে যে ব্লাড ব্যাকে আসছে, তার যে প্রেসার সেটা 8 mmHg। তাহলে এটাকে বলা হয় 120/8 mmHg নরমালি। তো এটাকেই বলা হয় নরমাল ভ্যালু 120 mm/80 mmHg। এটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। বলছে ইট ইজ মেজার ফ্রম দ্য লেফট
ব্রাঞ্চিয়াল আর্টারি কোথা দিয়ে মেজার করা হয়? লেফট ব্রাঞ্চিয়াল আর্টারি বাই স্পিগমোম্যানোমিটার। এটা কিন্তু মনে রাখতে হবে কিসের সাহায্যে মাপা হয়? স্পিগমোম্যানোমিটার। এখন যদিও অনেক সব অটোমেটিক এসে গেছে, ব্যাটারিতে চলে, কিন্তু অরিজিনাল মাপতে গেলে আমার লাগবে কি? স্পিগমোম্যানোমিটার। বলছে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক প্রেসার, মানে এটা কত? 120 আর 80। তাহলে এর ডিফারেন্সটা 120 আর 80, সেটাই কত? 40 mm Hg। ঠিক আছে, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক প্রেসার 40 mm Hg। বলছে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেসার হলো, রেশিও এটা অনেক সময় দেয়, সিস্টোলিক ডায়াস্টোলিক আর পালস প্রেসার। এইটা অনেকে জানে না, পালস প্রেসারটা কি জিনিস। এই যে আমাদের ডিফারেন্স বিটুইন সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক প্রেসার, তাকেই বলা হয় পালস প্রেসার। তাহলে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক প্রেসার ইজ নোন অ্যাজ পালস প্রেসার। তাহলে সেটা কত? তাহলে 40। রেশিও করলে কত? এটা 120 এর জন্য 3, 80 এর জন্য 2 আর 40 এর জন্য 1। তো এটা হলো 3:2:1। এটা দেখে নেবে, সিস্টোলিক ডায়াস্টোলিক আর পালস প্রেসারের যে রেশিও সেটা 3:2:1। এবারে এসো হাইপারটেনশন, যাদের এই নরমাল ভ্যালুটা 120/80, এটার থেকে বেড়ে কত হয়ে গেছে? 140/90 অর হায়ার। তাহলে 140/90 অর হায়ার, তাকে বলে হাইপারটেনশন। এখানে কিডনি আর ব্রেনটা ফার্স্টে ফেলিওর হবে। কে কে ফেলিওর হবে? কিডনি আর ব্রেন। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে হাই ব্লাড প্রেসারটা কত? হাইপারটেনশন হলে প্রেসার হাই হয়ে যায় 140/90, তখন হয়ে যাবে কিডনি আর ব্রেন কিন্তু ফেলিওর হবে। এটা হচ্ছে ব্লাড প্রেসার, আর তার রিলেটেড এই প্রবলেমটা দেখে নাও। এবার দেখে নাও পালস। পালসটা খুব সোজা। বলছি ইট ইজ ওয়েভ অফ দা ডিস্টেনশন ফেল্ট ইন মেজর আর্টারিজ উইথ ইচ হার্টবিট। প্রত্যেকটা হার্ট বিট করলে আমাদের বিভিন্ন আর্টারি আছে, যেমন এখানে আছে, এইখানে আছে, গলার কাছে আছে, লেগ রিজিয়ানে আছে, তো বিভিন্ন জায়গায় একটা বিট ফিল হয়, তাকেই বলা হয় পালস। এর ভ্যালু কিন্তু 72 এভারেজে। কত? 72 টাইমস পার মিনিট। হার্ট বিট যতগুলো হবে পালস ঠিক ততটাই হবে। তাহলে কি বলছে? ইট ইজ ওয়েভ অফ ডিস্টেনশন ফেল্ড ইন মেজর আর্টারিজ উইথ ইচ হার্টবিট। তাহলে হার্টবিট যদি 72 টাইমস পার মিনিট হয়, পালসও 72 টাইমস পার মিনিট হবে। পালস ক্যান বি অবজার্ভ, বলছে রেডিয়াল আর্টারি। কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? রেডিয়াল আর্টারি। দেখো রেডিয়াল আর্টারি, এই যে এইখানটা আছে রেডিয়াল আর্টারি, এই জায়গাটায় পাওয়া যায়। হ্যান্ডে রেডিয়াল আর্টারি পাওয়া যায়, রেডিয়াল আর্টারি এখানে। 2 নম্বরে আছে টেম্পোরাল আর্টারি নিয়ার পিনা। আমাদের এইখানটায় যদি দেখা যায়, এই জায়গাটা যদি হাত দেওয়া যায়, সেখানে আমরা পাবো টেম্পোরাল আর্টারি। আর কি আছে আমাদের? ক্যারোটিড আর্টারি। এটা হচ্ছে নেক রিজিয়ান, গলার কাছে যদি দেখা যায় নেক রিজিয়ানে পাবো ক্যারোটিড আর্টারি। আচ্ছা, ব্রাঞ্চিয়াল আর্টারি হ্যান্ড পাবো, কিন্তু এটা আপার সাইড, মানে এইখানে রেডিয়াল আর্টারি ছিল, তাহলে এই আপার সাইডে এইখানটায় চেপে ধরলে পাওয়া যায়। আচ্ছা, আর পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা দেখানো যাচ্ছে না যেহেতু পায়ে, লেগে ফুটের ঠিক ওপরে একটু পাওয়া যায়। এই টোটাল 5 রিজিয়ানের নাম আমি দিলাম: রেডিয়াল আর্টারি, ক্যারোটিড আর্টারি, টেম্পোরাল আর্টারি, ব্রাঞ্চিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। তাহলে এই 5 পজিশন যেখানে আমরা পালসটাকে ফিল করতে পারি প্রতিটা হার্টবিটে। তাহলে হার্টবিট যদি বেড়ে যায়, পালসও বেড়ে যাবে। হার্টবিট যদি 72, পালস 72, হার্টবিট 80, পালস 80। তাহলে এইটা হলো আমাদের পালস। তোমরা দেখে নাও। এবারে দেখে নাও রেগুলেশন অফ দা হার্ট রেট। এটাতে এতটা ইম্পর্টেন্ট নয়, খুব কম কোশ্চেনই আসে। ঠিক যে যে জায়গা থেকে কোশ্চেন আসে সেইটা আমি এখানে অ্যাজ এ চার্ট দিয়েছি। এটা আমি ডিটেলে বোঝাবো না, তার কারণ এটা হচ্ছে আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো তখন একবার বুঝিয়ে দেবো, দরকারও লাগে না। এটা খুব একটা কমপ্লিকেটেড মেথড, ঠিক আছে? তো কি কি কোশ্চেন আসে সেই অনুযায়ী আমরা এই চারটা করলে সব পেরে যাবো। এটা হচ্ছে আমাদের নার্ভাস কন্ট্রোল, এরপর আছে হরমোনাল কন্ট্রোল। সেটা একবার দেখে নিলে বুঝতে পারবো হার্ট বিট কি করে রেগুলেট হয়। অ্যাকচুয়ালি আমাদের হার্ট, এটা তো মায়োজেনিক হার্ট,
কি হার্ট আমাদের হার্ট হচ্ছে মায়োজেনিক হার্ট। আমাদের হার্ট মায়োজেনিক হার্ট যে অটোমেটিক্যালি এসএ নোটের সাহায্যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে, কিন্তু যেহেতু হার্টের সাথে বিভিন্ন অর্গানের যে ব্লাড সাপ্লাইটা তো লিঙ্ক হয়ে আছে, যেমন লাংস, তারপর আদার্স ইম্পর্টেন্ট যে অর্গান গুলো আছে, ধরো একটা ছেলে খুব জোরে দৌড়াবে, তাই তার মাসেলসে বেশি অক্সিজেন দরকার, তাহলে বেশি অক্সিজেন দিতে গেলে কি হবে, তাই বেশি অক্সিজেন তার নেচার থেকে কালেক্ট করতে হবে, তার মানে হার্ট বিটটাকে বাড়াতে হবে। তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। নর্মালি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াচ্ছি, আমার হার্টবিট নর্মাল আছে, কোনো রকম চাপ নেই, তাহলে কিন্তু আমার হার্টবিটও বাড়ছে না, নার্ভাস সিস্টেম সেইভাবে কোনো ইন্টারফেয়ারও করছে না। কিন্তু যখনই আমি দৌড়াতে শুরু করবো, তখন নার্ভাস সিস্টেম কিন্তু হার্টকে সিগন্যাল দেবে, হার্ট তাড়াতাড়ি পাম্প করতে হবে। কেন তাড়াতাড়ি পাম্প করবো, তাহলে আমি যে লাংস আছে সেখান থেকে অক্সিজেনটাকে কালেক্ট করতে পারবো, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ওখানে এক্সচেঞ্জ করে করে বারবার, তাহলে আমি মাসেলসে বেশি অক্সিজেন ডেলিভারি করতে পারবো, তখন এই কন্ট্রোলটা আমাদের লাগে। তো সেটাকেই বলছি আমাদের রেগুলেশন অফ দ্য হার্ট রেট। যদি এই কন্ট্রোলটা না থাকে, তাহলে আমাদের অর্গান ফেলিওর হয়ে যাবে, অক্সিজেন ঠিক ঠিক অর্গানে সাপ্লাই হবে না। অক্সিজেন যদি ঠিক ঠিক জায়গায় সাপ্লাই না হয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের যে মাসেলসে অক্সিজেনের ডেফিসিয়েন্সি দেখা যাবে। অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়ে গেলে কি হবে, যে মাসেল গুলো ধীরে ধীরে উইক হয়ে যাবে এবং পরবর্তীকালে ড্যামেজ হয়ে যাবে। সেই কারণে কি আমাদের রেগুলেশন অফ দ্য হার্ট রেট, এটা অল্প হলেও 10% হলেও নার্ভাস কন্ট্রোল। 90% ক্ষেত্রে এটা মায়োজেনিক হার্ট, এটা কোনো নার্ভাস কন্ট্রোল নয়, কিন্তু 10% দেখলে কিন্তু এটা নার্ভাস কন্ট্রোল। তাহলে কি কি পরীক্ষা আছে দেখে নাও। মেডুলা অবলাঙ্গাটার 3টে ভাগ আছে, মানে মেডুলা অবলাঙ্গাটা ব্রেনের যে পোর্শনটা, মেডুলা অবলাঙ্গাটা এইরকম দেখতে হয় না, তো সেখানে কি কি আছে 1 2 3। একটা নাম হচ্ছে কার্ডিও স্টিমুলেটরি সেন্টার, শুধু নাম মনে রাখবে, আর কিচ্ছু লাগবে না। কার্ডিও স্টিমুলেটরি সেন্টার, এটা কি করে, ইনক্রিজ দ্য হার্ট রেট। তাহলে কার্ডিও স্টিমুলেটরি সেন্টার ইনক্রিজ দ্য হার্ট রেট, কার্ডিও ইনহিবিটরি সেন্টার ডিক্রিজ দ্য হার্ট রেট। তাহলে এই যদি স্টিমুলেটরি সেন্টার ইনক্রিজ করে, তাহলে ইনহিবিটরি সেন্টার কি হবে, অবশ্যই ডিক্রিজ করবে। তাহলে কার্ডিও স্টিমুলেটরি সেন্টার ইনক্রিজ দ্য হার্ট রেট, কার্ডিও ইনহিবিটরি সেন্টার ডিক্রিজ দ্য হার্ট রেট। এটা হচ্ছে স্টিমুলেটরি, এটা ইনহিবিটরি, ইনক্রিজ ডিক্রিজ। আরেকটা আছে ভেসোমোটর সেন্টার, এটাকে বলে ভিএমএস বলা হয়, ভেসোমোটর সেন্টার রেগুলেট দ্য ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেলস, বা ডায়ামিটার ব্লাড ভেসেলস এর ডায়ামিটারটাকে রেগুলেট করতে পারে। তাহলে 3টে জিনিস পেলাম মেডুলা অবলাঙ্গাটায়, কার্ডিও স্টিমুলেটরি সেন্টার ইনক্রিজ দ্য হার্ট রেট, কার্ডিও ইনহিবিটরি সেন্টার ডিক্রিজ দ্য হার্ট রেট, ভেসোমোটর সেন্টার রেগুলেট দ্য ব্লাড ভেসেলস। তাহলে এটা হলো। আর কি মনে রাখবো, অটোনমিক নার্ভাস সিস্টেম কি ভাবে হেল্প করছে দেখো। অটোনমিক নার্ভাস সিস্টেম এএনএস, অটোনমিক নার্ভাস সিস্টেমের আন্ডারে কে কে পড়ছে, যেটা আমাদের কন্ট্রোলে নেই। দেখো, একটা হচ্ছে স্কেলেটাল নার্ভ থাকে। স্কেলেটাল নার্ভ কি করে, স্কেলেটাল নার্ভ আমাদের নিজের ইচ্ছা মতো যে কাজগুলো করি, তার সাথে যে নার্ভাস সিস্টেম মানে আমাদের কন্ট্রোলে থাকে আর কি, তাই তো, তাদেরকে বলে ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ কারা তো তোমরা জানো, আমাদের স্পাইনাল কর্ড থেকে বের হচ্ছে 31 পেয়ার্স, আর ওদিক থেকে বের হচ্ছে আমাদের 12 পেয়ার্স। তো এটা কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এরা কিন্তু আমাদের স্কেলেটাল মাসলস এর সাথে লিংক না, এরা স্মুথ মাসলস এর সাথে লিংক আছে, এটা আমাদের কন্ট্রোলে নেই, তাই এর নাম অটোনমিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, সবসময় মনে রাখবে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কিন্তু আমাদের নর্মাল কন্ডিশনে অ্যাক্টিভেট থাকে। এই আমরা দাঁড়িয়ে আছি বা বসে আছি, টিভি দেখছি, খাচ্ছি, পড়াশোনা করছি, এমনি কোনো টেনশন নেই, তখন অ্যাক্টিভেট থাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ধরো অ্যাজ ফর এক্সাম্পল, পরীক্ষার হলে আমরা মানে প্রচুর টেনশনের সাহায্যে লিখছি, খুব টেনশন হচ্ছে কাল পরীক্ষা, তখন আবার অ্যাক্টিভেট থাকবে কে, সিম্প্যাথেটিক নার্ভ, মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। নর্মাল কন্ডিশনে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবার তুমি ভেবে দেখো, একদিন যদি খুব টেনশনে থাকে, অবভিয়াসলি তার হার্টবিট বেড়ে যাবে, খুব তারা যে থেকে ছুটে ছুটে যাচ্ছে, তাহলে হার্টবিট বেড়ে যাবে। তাই এখানে কি বলা হয়েছে, সিম্প্যাথেটিক নার্ভ কি করছে, হার্টবিটটাকে ইনক্রিজ করছে। দেখো হার্টবিট কি করছে, তীরটা উপরের দিকে আছে, মানে হার্টবিট ইনক্রিজ, দ্য স্ট্রেংথ অফ দ্য ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন ইনক্রিজ। তাহলে ভেন্ট্রিকেল যে কন্ট্রাকশন দিচ্ছে তার স্ট্রেংথ সেটা ইনক্রিজ করছে কে, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ। তাহলে সিম্প্যাথেটিক নার্ভ হার্টবিটটাকে বাড়ায়, আর কি করে, স্ট্রেংথ অফ দ্য ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন এটাকে বাড়িয়ে দেয়। তাহলে এএনএস, এএনএস এর সেকেন্ড পর্যায়ে যেটা নরমাল কন্ডিশন, এটা হাইপার কন্ডিশন, লিখে রাখতে পারো, এটা হাইপার কন্ডিশন, হাইপার। আর এটা হচ্ছে আমাদের নরমাল কন্ডিশন, নরমাল, নরমাল।
তাহলে কি হলো, এটা সিম্প্যাথেটিক নার্ভ, এটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কি করছে, রেট অফ দ্য হার্টবিট ডিক্রিজ। নর্মাল ডিক্রিজ মানে আমাদের নর্মাল যা আছে তার থেকে ডিক্রিজ না, বেড়ে গেলে হার্টবিট বেড়ে গেছে কোনো কারণে হাইপার কন্ডিশনে, সেটাকে নর্মাল সিচুয়েশনে আনতে গেলে তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হার্টবিটটাকে ডিক্রিজ করে। স্পিড অফ অ্যাকশন পোটেনশিয়াল এটাও ডিক্রিজ, তাহলে হার্টবিট কমে যাবে, কন্ট্রাকশন কমে যাবে। তাহলে এইভাবে অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু হার্টবিটটাকে কন্ট্রোল করে, বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার তিনখানা সেন্টার আছে, স্টিমুলেটরি সেন্টার ইনক্রিজ করে, ইনহিবিটরি সেন্টার ডিক্রিজ করে, ভ্যাসোমোটর সেন্টার রেগুলেট করছে ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেলস। আর অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিকের দুটো কন্ডিশন, হাইপার কন্ডিশন, নরমাল কন্ডিশন। এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। সিম্প্যাথেটিক নার্ভ দুটো কাজ করছে, একটা হচ্ছে হার্টবিট বাড়াচ্ছে, স্ট্রেংথ অফ দ্য ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটাকে হাই করছে। আর নরমাল কন্ডিশনে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কি করছে, নরমাল কন্ডিশনে অ্যাক্টিভেট থাকে, সে হার্টবিটটাকে কমাচ্ছে আর স্পিড অফ অ্যাকশন পোটেনশিয়ালটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে আরেকটা জিনিস মনে রাখো, যখন হাইপার কন্ডিশন আছে তাহলে এখানে কোন হরমোন অ্যাক্টিভেট করছে, তাহলে এখানে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন। আর এখান থেকে কোন হরমোন কাজ করছে, অ্যাসিটাইল কোলিন। হরমোন রেগুলেশনে এলে দেখবে অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড্রিনালিন, এটা অ্যাসিটাইল কোলিন। তাহলে অ্যাসিটাইল কোলিন করলো, ঠিক আছে। রেগুলেশন অফ দ্য হার্টবিটের নার্ভাস কন্ট্রোলটা দেখে নাও, ডিটেলে যাওয়ার দরকার নেই, বিভিন্ন বইয়ে প্রচুর ডিটেলে দেয়া, ট্রুম্যান বায়োলজিতে ডিটেলে দেয়া, কিন্তু আমার এই চারটুকু শুধু মনে রাখলেই কাজ হয়ে যাবে। এবারে হরমোনাল কন্ট্রোল দেখলেই আমাদের নার্ভাস কন্ট্রোল শেষ, এই আমাদের রেগুলেশন অফ হার্ট রেট শেষ হবে। এবারে দেখে নাও হিউমারাল কন্ট্রোল অফ মেকানিজম, হিউমারাল কন্ট্রোল মেকানিজম অফ হার্ট রেট। তাহলে এখানে তিনখানা পয়েন্ট দিয়েছি, এ বি আর সি, এই তিনটে করলেই এনাফ, ঠিক আছে। বলছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিউমারাল ফ্যাক্টর এফেক্টিং দ্য সার্কুলেশন আর সার্কুলেটিং ভ্যাসোডাইলেটর। মানে কি বলছে, হচ্ছে হার্টবিটটাকে কমাচ্ছে, মানে ব্লাড প্রেসারটাকে স্লো ডাউন করছে, হার্টবিট কমাচ্ছে আর কি। তাহলে সার্কুলেটিং ভ্যাসোডাইলেটর কারা, কাইনিন, তারপরে আমাদের ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড ভিআইপি। সব থেকে যেটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে আর্ট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, এএনএফ। এএনএফ কখন অ্যাক্টিভেট হবে, হোয়েন ব্লাড প্রেসার হাই, এএনএফ অ্যাক্টিভেটেড। ব্লাড প্রেসার হাই হয়ে গেলে এএনএফ কি করে, অ্যাক্টিভেটেড হয় ব্লাড প্রেসারটাকে কমানোর জন্য, ঠিক আছে। তাহলে ব্লাড প্রেসারটাকে কমানোর জন্য কে কন্ট্রোল করছে, আমাদের এএনএফ। হার্ট কখনো চায় না যে তার প্রেসার অনেক হাই থাক, হার্ট সবসময় চায় তার ব্লাড প্রেসারটা কম থাক, বোঝা গেল। তখন হার্টবিটটাও সে কন্ট্রোলে রাখতে চায়, তখন অ্যাক্টিভেট হয় এএনএফ, হার্ট নিজেই এটাকে দিয়ে তৈরি করে আর কি, আর্ট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড বা এএনএফ। অনেকে পেপটাইডটাকে বলা হয় ফ্যাক্টর বলা হয়, তাই এএনএবি বলা হয় অ্যাকচুয়ালি। আর্ট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর বা আর্ট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, হোয়েন ব্লাড প্রেসার হাই, এএনএফ হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড, বোঝা গেল। এবারে বলছে আমাদের সার্কুলেটিং ভ্যাসো, এবারে বলছে এএনএফ এর গল্প হয়ে গেল, কি করছে, হোয়েন ব্লাড প্রেসার হাই থাকে এএনএফ অ্যাক্টিভেটেড। এবারে বলছে সার্কুলেটিং ভ্যাসো কনস্ট্রিক্টর, এটা হচ্ছে ক্যাটেকোলামাইন, অ্যাঞ্জিনোটেনসিন টু, যখন কিডনি পড়াবে তখন রাস পড়ানো হবে RAAS, তখন রাসের ভিতরে অ্যাঞ্জিনোটেনসিন টু আসবে। আর কি আছে, ভেসোপ্রেসিন। এটা কি করে, এটা কিন্তু ভ্যাসো কনস্ট্রিক্টর, মানে এটা হাই করতে চাইছে, ঠিক আছে, হার্টবিট বাদ হয়ে যাচ্ছে, প্রেসার হাই। এবারে হচ্ছে আমাদের আয়ন্স এন্ড আদার কেমিক্যাল ফ্যাক্টর, তারা আছে ক্যালসিয়াম, ভ্যাসো কনস্ট্রিক্টর। তাই জিজ্ঞেস করে আমাদের ক্যালসিয়ামের কাজ কি বলতে হবে, ক্যালসিয়াম হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন, ক্যালসিয়াম কি করে, ভ্যাসো কনস্ট্রিকশন। আর K+H+CO2 গ্লুকোজ, এরা ভ্যাসো ডাইলেশন, এরকম ভাবে মনে রাখবে। তাহলে আমাদের সার্কুলেটিং ভ্যাসো ডাইলেটর কারা, কাইনিন, ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, এএনপি, আমাদের আর্ট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, এরা সব কি করে, ভ্যাসো ডাইলেটর। ভ্যাসো কনস্ট্রিক্টর কারা, ক্যাটেকোলামাইন, অ্যাঞ্জিনোটেনসিন 2, ভ্যাসোপ্রেসিন। আর আয়নের দিক থেকে দেখলে কি আছে, Ca++ আছে, ভ্যাসো কনস্ট্রিকশন করছে, আর K+H+CO2 গ্লুকোজ, এরা ভ্যাসো ডাইলেশন করছে। এই চারটা তোমরা মুখস্থ রাখবে। আর প্রথমে কি দেওয়া ছিল, এইগুলোই দেওয়া ছিল। তো কাইনিন, আমাদের ভিআইপি, এরা কি করছে, আমাদের
ভ্যাসো কনস্ট্রিকশনটাকে আটকাচ্ছে, ভ্যাসো ডাইলেশন করছে, আর কনস্ট্রিকশন করছে অ্যাঞ্জিওটেনসিন টু ভ্যাসোপ্রেসিন ক্যাটেকোলামাইন। এই হচ্ছে রেগুলেশন অফ হার্ট রেট। এইটা চার্টগুলো মুখস্থ করতে হবে, হিমোরাল কন্ট্রোল আর নার্ভাস কন্ট্রোল, ব্যাস। এর থেকে যদি কোশ্চেন আসে তোমরা পেরে যাবে। এমসিকিউ টেস্ট করবে, এমসিকিউ ফলো করলেই তোমরা দেখবে এই চার্ট থেকে তোমার ওভারঅল হয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত ক্লাসটা থাকলো। হ্যাঁ, আজকে আমরা অনেক কিছুই করলাম, পালস করলাম, হার্টবিট করলাম, হার্ট সাউন্ড, 4 টাইপস অফ হার্ট সাউন্ড। আর এখন কি করা হলো, এখন করা হলো আমাদের রেগুলেশন অফ দ্য হার্ট রেট। অনেকগুলো টপিকই আজকে ক্লাসে কভার করা হয়েছে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা ফার্স্ট টাইম আজকে এই ক্লাসটা দেখবে তাদের বলবো রিদেম মেনটেন করার জন্য প্রথম থেকে ক্লাসগুলো করো। তোমাকে বলছি না যে একটা ডাইজেস্টিভ সিস্টেম রেসপিরেশন থেকে দেখো, তোমরা হার্টের এই যে চ্যাপ্টারটা সার্কুলেশন এন্ড বডি ফ্লুইড, এইটার ফার্স্ট ভিডিও থেকে দেখো, তাহলে কি হবে তোমার বুঝতে সুবিধা হবে। একের পর এক তুমি সিকোয়েন্স অনুযায়ী বুঝতে পারবে কার পরে কি করানো হয়েছে। এই চ্যাপ্টারে আর একটা ক্লাস হবে, বলে হার্ট রিলেটেড যাবতীয় জিনিস শেষ হয়ে যাবে। হ্যাঁ, ইসিজি বাকি আছে আর হার্টের ডিসঅর্ডার গুলো বাকি আছে, ওইটা একটা ক্লাসে করিয়ে দেবো। তারপরে আমরা বডি ফ্লুইড নিয়ে পুরো ডিটেলে আমরা আসছি। তো এক এক করে ক্লাস কিন্তু আমাদের হয়ে চলে গেছে। তো তোমরা যারা আমাদের সাথে জুড়ে আছো তারা ফুল সাপোর্ট পাবে লার্নিং থেকে। পুরো পরের বছর মেডিকেল পরীক্ষা আগের উইক পর্যন্ত আমরা কিন্তু ক্লাস করাবো। লাস্ট সপ্তাহটা কিন্তু তোমরা বাড়িতে প্রিপারেশন নেবে, মানে এরকম প্ল্যানিং আছে আর কি। আর যারা ক্লাসগুলো করছো তারা বিভিন্ন জায়গায় শেয়ার করো, যত বেশি শেয়ার করবে আমাদের লার্নিং ফ্যামিলি বড় হবে। আমরা সবাই মিলে কি করব, তত মেডিকেল পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারবো। যাদের এই ক্লাসটা অ্যাকচুয়ালি দরকার, অ্যাকচুয়ালি এই ক্লাসটা যাদের দরকার তাদের কাছে পৌঁছানোটাই হচ্ছে আমাদের টার্গেট। সেটা সম্ভব তখনই হবে যখন তোমরা ভিডিওগুলো বিভিন্ন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। যার ক্লাসটা দরকার সে করবে, যার ক্লাসটা দরকার নয় সে অ্যাভয়েড করবে। কিন্তু অন্য জায়গায় যারা পড়ছে তাদেরও একটা হেল্প আছে। এই ক্লাসগুলো তারা যখন করবে অ্যাজ এ বুস্টার ডোজ, বুস্টার ক্লাস, তারা কিন্তু এটা রিভাইজ হয়ে যাবে। তার যে 1 সেকেন্ডে সে একটা ক্লাস দেখলো, সে জানে, দেখে নিল যে সে যেগুলো জানে তার এক্সট্রা এখানে আছে কিনা। যদি এক্সট্রা থাকে সে খাতায় নোট ডাউন করবে। আর মেনলি ক্লাসগুলো করা, যারা আমার ক্লাসে অনলাইনে করতে চেয়েছিল অনেক দূরে দূরে বাড়ি, তাদের কিন্তু আমি টাইম করে উঠতে পারিনি। বিশেষ করে যারা ড্রপ আউট স্টুডেন্ট তাদের জন্য এই টাইমটা করা সম্ভব হয়নি। আমার কিছু টেকনিক্যাল ফল বা টাইম ম্যানেজ করা পসিবল হয়নি। সেই জন্যই কিন্তু যখনই টাইম পাচ্ছি আমি এই ইউটিউব, আমাদের লার্নিং যে চ্যানেল আছে, লার্নিং চ্যানেলের সাহায্যে আমরা একের পর এক ক্লাস কিন্তু করছি। দেখতে দেখতে আজকে 6 নম্বর ক্লাস হয়ে গেল, তাহলে ওদিকে আরো অনেকগুলো ক্লাস হয়ে গেছে। প্লে লিস্ট চেক করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে ঠিক তাদের কথা ভেবেই কিন্তু ক্লাসগুলো করা। যদি একটাও স্টুডেন্ট, যদি সিঙ্গেল ওয়ান স্টুডেন্ট যদি লার্নিং এ এই সমস্ত ক্লাস করে যদি সে একটা ভালো স্কোর করে বায়োলজিতে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, যে অন্তত একটা স্টুডেন্ট ট্রাস্ট করেছে, এইটাকে ফলো করে ভালো জায়গায় গেছে। তো সকলকে শেয়ার করো, লাইক করো। যদি কোনো ভিডিওতে কোনো ক্লাসে অসুবিধা হয় নিচে একটা কমেন্ট করো যে স্যার এইখানটা বুঝতে পারছি না, তাই নেক্সট ক্লাস স্টার্ট করার আগে আমরা চেষ্টা করবো সেইটা তোমাকে কভার করে দেওয়া। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।